ক্লাস 9 ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ওই লাভ ক্ষতি চ্যাপ্টারটা হচ্ছিল, অনেক দিন ধরে হচ্ছে, অন্তত দুটো তিনটে সেশন আমি করেছি। আজকে এটা শেষ করে দেবো। তোমাদের আজকে এই অ্যাসাইনমেন্ট, লাস্ট অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হবে। এর আগের দিন আগে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, লাস্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, সেটা তোমরা করে দেবো, ঠিক আছে? তো আজকে দেখো কয়েকটা আমি অঙ্ক করাবো, প্রবলেম বেসড করাচ্ছি আজকে। থিওরি তো যা হওয়ার হয়ে গেছে, আগের দিনও আমি প্রবলেম বেসড করাচ্ছিলাম, আজকেও আমি প্রবলেম বেসই করাবো, ঠিক আছে? তো দেখো, প্রথম একটা প্রবলেম হচ্ছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্যে, কোনো দ্রব্যের, এগুলো লিখতে সময় যাচ্ছে, নাহলে এগুলো তোমাদের আগে লিখে রাখলে ভালো হতো। ঠিক আছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্যে 10%, বিক্রয় মূল্যে 10%, তার ক্রয় মূল্যের 12%, তার ক্রয় মূল্যের 12%, এবং বিক্রয় মূল্যের 16%, এবং বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18% হচ্ছে। আচ্ছা, এখানে আছে ক্রয় মূল্যের 12%-এর সমান বিক্রয়, সমান সমান। আবার বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18% অপেক্ষা 6 টাকা বেশি, ক্রয় মূল্যের 18% অপেক্ষা 6 টাকা বেশি। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত, এটি বের করতে হবে। ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এটি দেখাতে হবে। ওটা আমি লিখছি না, ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত, এটা বের করতে হবে। দেখো, ক্রয় মূল্য আমরা যদি X টাকা ধরি আর বিক্রয় মূল্য যদি Y টাকা ধরি, তাহলে কিন্তু আমরা দুটো লিনিয়ার ইকুয়েশন পাবো, ঠিক আছে? সাইমালটেনিয়াস ইকুয়েশন পাবো, সহ সমীকরণ, ঠিক আছে? দুটো সহ সমীকরণ পাবো, টু ভেরিয়েবল, অর্থাৎ এক্স আর ওয়াই, কেন ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটো আলাদা আলাদা ধরতে হবে। তো আমরা যদি ক্রয় মূল্য X টাকা আর বিক্রয় মূল্য Y টাকা ধরি, বলে প্রথম শব্দে কি পাচ্ছ? দেখো, প্রথম শব্দে কি পাচ্ছ? প্রথম শব্দে হাতে লেখাটা একটু খারাপ হচ্ছে, তার কেমন হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্যের 10%, তার মানে Y এর 10-এর 100, এটি সমান X এর 12-100, এটি হবে 12%-এর সঙ্গে সমান। ক্রয় মূল্যের 10%, এই বিক্রয় মূল্যের 10%, ক্রয় মূল্যের 12%-এর সঙ্গে সমান। এইটা একটা ইকুয়েশন হলো। দেখো, এটাকে আরেকটু আমরা ছোট করে দিতে পারি। 100 দিয়ে যদি গুণ করে দিই, 100 দিয়ে যদি গুণ করি আর যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে লিখতেও পারো যে 10y সমান 12x, বা বলতে পারো যে আরো তো 2 দিয়ে ভাগ করে দিতে পারো, বা y সমান বলে দিতে পারো যে 12-10 মানে 6/5x। এটা বলতে পারো y সমান 6/5x। এইদিকে 1 নম্বর সূত্র, এটা একটা লিনিয়ার ইকুয়েশনই হয়েছে। আমি সেভাবে না লিখে এটা পরিবর্তন পদ্ধতিতে আমরা সমাধান করে দেবো, ঠিক আছে? দ্বিতীয় শর্তে কী পাবে? দ্বিতীয় শর্তে পাবে, দেখো, দ্বিতীয় শর্তে পাবে যে বিক্রয় মূল্যের 16%, অর্থাৎ y এর 16%, সেটা হচ্ছে x এর 18%-এর থেকে 6 টাকা বেশি। এইটা ঠিক আছে? y এর 16%, x এর 18%-এর থেকে, অর্থাৎ ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি, এটা কি আছে? তাহলে এইটা আরেকটা ইকুয়েশন। এখানে তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 100 দিয়ে গুণ করে দিলে পাবে, দেখো, 16y সমান 18x প্লাস কিন্তু 6 রেখে দিতে হবে না, এটা 600 হয়ে যাবে, কারণ 100 দিয়ে গুণ করছো। এটা কিন্তু অনেকে 6 যদি রেখে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। 100 দিয়ে গুণ করছো, এটি 100 দিয়ে, এটি 100 দিয়ে, 100 দিয়ে গুণ, ঠিক আছে? এর পাশে যেমন 100 দিয়ে করবো, ওর পাশে 100 দিয়ে গুণ, ওকে? তো তাহলে সেইভাবে হয়েছে। দেখো, এখানে তুমি y সমান পাবে, y এর জায়গায় তুমি 6/5x বসিয়ে দিতে পারো। এখানে দেখো, যদি আমি 6/5x বসিয়ে দিই, তাহলে 96/5x সমান 18x প্লাস 600। এটা বলবে y সমান 6/5x বসিয়ে একবারই পরিবর্তন নিয়ম করে দিচ্ছি, আর 2 নম্বর ইকুয়েশন দিলামই না, একবারই পরিবর্তন নিয়ম করে দিচ্ছি।
এবারে 5 দিয়ে আবার গুণ করে দাও, এখন 96x সমান হবে 90x প্লাস 3000। তাহলে দেখো 6x সমান হবে 3000, তাহলে x সমান কত হবে? 6 5 30, 500। অর্থাৎ দেখো পয়েন্ট গুলো পেয়ে গেল 500 টাকা, পয়েন্ট গুলো 500 টাকা পেয়ে। এবারে এই x এর মানটা এখানে বসিয়ে দাও। এক নম্বর সমীকরণে আমরা যদি x সমান 500 বসাই, x সমান 500 বসালে আমরা কি পাবো? না y সমান দেখো 6 এর 5 ইনটু 500 100, তাহলে হবে 600। y সমান 600, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু আলাদা করে বের করে নিতে পেরেছি। এবার এইটার সঙ্গে আরেকটু ঘুরে দিতে পারি, তাহলে দ্রব্যটা বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়েছে সে বলতে পারবে। 500 টাকায় 100 টাকা লাভ হয়ে যাবে। 500 টাকা ক্রয় মূল্য, 600 টাকায় বিক্রি করেছে, 600 টাকা বিক্রয় মূল্য, তাহলে 500 টাকায় 100 টাকা লাভ হয়েছে, তার মানে 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে। 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 20% লাভ হয়েছে। হ্যাঁ, দ্রব্যটা বিক্রি করে কিন্তু তার 20% লাভ হয়েছে, বুঝছে? অঙ্কটা এইভাবে দেওয়া আছে, অঙ্কটা সহজ। হ্যাঁ, এরকম একটা অঙ্ক সহজ অঙ্ক করানো হবে। এরপর দেখো একটু হয়তো কঠিন আর অঙ্ক আছে, সেইগুলো করাবো। এবার এই অঙ্কটা যেমন খুব ভালো, এই অঙ্কটা দেখো খুব ভালো। এক ব্যক্তি 3,60,000 টাকায় কিছুটা জমি ক্রয় করলেন। এখানে আছে এক ব্যক্তি 3,60,000 টাকায়, আমি অঙ্কটা লিখি। এক ব্যক্তি 3,60,000 টাকা, এখন এই 3,60,000 কোন একটা নয়, একটু কোনো ফিগার থাকতে পারে, কোনো অসুবিধা নেই। 3,60,000 টাকা কিছুটা জমি ক্রয় করবে, ঠিক আছে? কিছুটা জমি ক্রয় করেছে, পরে তিনি ওই জমির 1/3 20% লোকসানে, পরে ওই জমির 1/3 মানে 1/3 1/3 বলেছে তো খবর। হ্যাঁ, ওই আর চলছে সেদিনে ফিরেছি, পরে কথা বলছি। আচ্ছা দেখো, 1/3 বলা হয়েছে 20% লোকসানে বিক্রি করেছে, 20% লোকসানে মানে ক্ষতিতে, এবং 2/5 25% লাভে। 2/5 মানে 2/5 25% লাভে বিক্রি করে। অবশিষ্ট জমি বলা হচ্ছে, অবশিষ্ট জমি যে কত টাকায় বিক্রি করলে, অবশিষ্ট জমি কত টাকায় বিক্রি করলে সর্বসাকুল্যে অবশিষ্ট জমি কত টাকায় বিক্রি করলে সর্বসাকুল্যে মানে সর্বমোট টাকা, সর্বসাকুল্যে 10% লাভ থাকবে। এটাই কত টাকায় বিক্রি করবে তাতে সর্বসাকুল্যে এই টাকাটা, এই 10% লাভ হবে। একটু শর্টে যদি আমি করি তাকে এক লাইনে অঙ্কটা কিন্তু লিখে দেওয়া যাবে। ইকুয়েশনটা কিন্তু এক লাইনে লিখে দেওয়া যাবে। ব্যাপারটা এমন কিছু বিরাট ব্যাপার নয়। অবশিষ্টটা আমি কত টাকায় বিক্রি করবো সেটা যদি আমি X টাকা ধরে নিই, তাহলে কিন্তু খুব ইজিলি মানে এক লাইনে কিন্তু অঙ্কটা লিখে দেওয়া হবে। শর্টকাট যদি নিয়ম আমি বলি, শর্টকাট নিয়মে করলে কিন্তু এক লাইনে অঙ্কটা লিখে দেওয়া হবে। যদি ওটা তুমি বড় করে করতেই পারো, সেটা আমি পরে বলছি। শর্টকাটে যদি আমি লিখি দেবো, ওর জমিটার দাম হচ্ছে 3,60,000 টাকা। এখন 1/3 2/5 বাকি আর কতটা থাকছে সেটা তুমি আগে করে নিতে পারো। 1 - 1/3 + 2/5 এটা তুমি আগে করে নিতে পারো যে কত হচ্ছে। কিংবা তুমি এইভাবেও রেখে দিতে পারো, এটা একবারেই রেখে দিতে পারো। দেখো কীরকম হচ্ছে। তো আমরা যদি করি 1/3 দাম কত, 1/3 কিন্তু বলা হচ্ছে 20% খুলতে বিক্রি করে দেয়, কত টাকা পেয়েছে? 1/3 তার দাম হচ্ছে 3,60,000 ইন্টু 1/3, এইটা হচ্ছে ক্রয় মূল্য। 20% ক্ষতিতে বিক্রি করে তোমাদের দেখো শর্ট নিয়ম করে দেওয়া হয়েছে, যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে কী হবে? বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 80% হবে, মানে 100 থেকে 20% বাদ দিয়ে দিতে হবে। 100% থেকে 20% বাদ দিয়ে দেবে, তার মানে 80% দাম পেয়েছে।
যেহেতু 20% প্রতিটি বিক্রি করেছে, তাহলে ওইটা 80% দাম পেয়েছে। ঠিক আছে, এইটা যে জমিটার দাম ছিল তার 80% পেয়েছে। এবার দেখো 2.5 তার মানে 3,60,000 ইন্টু 2.5 তার ক্রয় মূল্য, সেটা বলা আছে 25% লাভে বিক্রি করবে। যখন লাভে বিক্রি করবে তার মানে 25% ছাড় দিতে হবে, 100 উপরে 25% ছাড় দিতে হবে, মানে ইন্টু 125/100। ঠিক আছে, তাহলে অবশিষ্টটার দাম কত? অবশিষ্টটা হচ্ছে দেখো ওই 3,60,000 ইন্টু 80 হবে, ইন্টু 80 হবে 1 মাইনাস 1 3 প্লাস 2/5। এটা হচ্ছে ক্রয় মূল্যটা, এটা হচ্ছে ক্রয় মূল্যটা। যদি বিক্রি করতো, হ্যাঁ অবশিষ্ট যদি কত টাকায় বিক্রি করবে, আচ্ছা ঠিক আছে, এটা তো করার দরকারই হচ্ছে না, এটা তো করার দরকারই হচ্ছে না। প্লাস যদি আমি বাকি টাকাটা, বাকি জমিটা যদি X টাকায় বিক্রি করে, বাকি জমিটা যদি X টাকায় বিক্রি করে, তাহলে দেখো কিছুটা অংশ বিক্রি করে 100 টাকা পেয়েছে, আরও কিছুটা অংশ বিক্রি করে 100 টাকা পেয়েছে, বাকিটা X টাকায় বিক্রি করছে। তাহলে মোট বিক্রয় মূল্য এইটা কত হবে না, এইটা সময় আমাদের 3,60,000 তার 110%, 110%, তাই না? কারণ মোটের উপর তার 10% লাভ হবে। তাহলে কিছুটা অংশ এই টাকায় বিক্রি করেছে, কিছুটা অংশ এই টাকায় বিক্রি করেছে, বাকি অংশ যদি X টাকা ধরে নিই, তার মানে এটা করতেই হচ্ছে না, এই 1 থেকে 1 না 2.5 বিয়োগ করতে হচ্ছে না। ঠিক আছে, একবারই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। কত টাকায় বিক্রি, কিন্তু বলেনি যে বাকিটা, বাকি জমিটা কত শতাংশ লাভে বা ক্ষতিতে বিক্রি করে, সেটা কিন্তু বলেনি কত শতাংশ। তাহলে যেটা লিখছিলাম সেটা ঠিক ছিল, কিন্তু এক্ষেত্রে ওটা করতে হচ্ছে না, শুধু বাকি জমিটা কত টাকায় বিক্রি করবে। তুমি ধরে নাও বিক্রি করবে X টাকা, তাহলে বাকি জমিটার দাম তো X টাকা, বাকি জমিটা বিক্রি করবে সে X টাকা পাচ্ছে। 1/3 অংশ বিক্রি করে এই টাকাটা পেয়েছে, 2/5 অংশ বিক্রি করে এই টাকাটা পেয়েছে, বাকি জমিটা বিক্রি করে এই টাকাটা পাবে, মানে এটা বিক্রয় মূল্য হবে। আর বিক্রয় মূল্যটা কত হবে না, ক্রয় মূল্যের 110% হবে, যেহেতু মোটের উপর তার 10% লাভ পাচ্ছে। দেখো এক লাইন অঙ্কটা লিখে দেওয়া গেছে, এটা শুধু X এর মানটা বের করবে। তাহলে X এর মানটা একটু খুব সহজ হবে। X এর মানটা পাবে, X সমান হয়ে যাবে এটা মাইনাস এটা মাইনাস এটা। দেখো কিভাবে আছে, 3,60,000 ইন্টু 110/100 মাইনাস 3,60,000 ইন্টু এটা 1/3 ইন্টু যেমন আছে সেরকমই রাখছি 80/100 মাইনাস 3,60,000 ইন্টু 2.5 ইন্টু 125/100। এই তো আছে। দেখো এটা কত কমন যাবে, আমি তো এমনি 3,60,000 বাই 100 তো কমন নিতেই পারি, কিন্তু দেখো আরো দেখো এখানে 3 আর 5 আছে নিচে, তার মানে ওদের লসাগু হচ্ছে 15। আমি 1500 নিয়ে নেব কমন। দেখো এবার তাহলে কি হচ্ছে, যদি 1500 নিয়ে নিই তাহলে এইটাকে 110 কে 15 দিয়ে গুণ হবে, 110 ইন্টু 15 হবে মাইনাস এইটা কত হবে না 300 আছে, আমি কিন্তু 1500 নিয়ে মানে আরো 5 দিয়ে গুণ হবে, মানে 400 হয়ে যাবে। আর এখানে দেখো 500 আছে, আমি কিন্তু 1500 নিয়েছি মানে আরো 3 দিয়ে গুণ হবে, মানে 6 ইন্টু এটা মাইনাস এই 125 ইন্টু 6 এই কি দাঁড়াবে। দেখো এবার কত হচ্ছে, এটা 3,60,000 বাই 1500 ইন্টু এটা কত হবে বলতো, এটা যদি আমি গুণ করি 15 একটা 15 5 1 15 15 16 1650, এইটা হবে দেখো 600 আর 150 750 আর 400 1150, এটা হবে 400 আর এটা হচ্ছে 600 আর 25 6 150 750, তাহলে 750 আর 400 কে 1150 বিয়োগ হয়ে যাবে, দুটো বিয়োগ, আর এটা হচ্ছে 1650। ঠিক আছে, তাহলে 1650 থেকে 1150 বাদ দিলে কত হয়, 500 হয়, 500 হয়। তাহলে দেখো হয়ে যাচ্ছে 3,60,000 বাই 1500 ইন্টু 500, 500 কেটে গেল, যে 3 এটা কেটে গেল, কেটে যাবে 1,20,000। তাহলে বাকি জমিটা থাকে 1,20,000 টাকা বিক্রি করতে হবে, খুব ইজি, কিন্তু খুব ইজি। এইটা কি ভালো করে বুঝে যাওয়ার কিছু ব্যাপার নেই। আর যদি তুমি আলাদা আলাদা করে করো কোনো অসুবিধা, তুমি বলবে 1/3 অংশের ক্রয় মূল্য এইটা একবার করবে, তার বিক্রয় মূল্য 20% করতে তার বিক্রয় মূল্য এইটা, আবার বললে 2.5 অংশের ক্রয় মূল্য এই অংশটা, তাহলে সেই 2.5 অংশের বিক্রয় মূল্য 25% লাভে, সেটা আবার এই পুরোটা। তাহলে মোট বিক্রয় মূল্য এই দুটো অংশের মোট বিক্রয় মূল্য এটা প্লাস এটা,
মানে এরকম স্টেপগুলো বলছি। তারপরে অবশিষ্ট জমি যদি এক্সট্রা টাকায় বিক্রি করেন তাহলে সর্বমোট বিক্রয় মূল্য এটা হবে। এবার বলা যায় সর্বসাকুল্যে 10% লাভ হবে, অতএব সর্বসাকুল্যে তার বিক্রয় মূল্য এটা হবে, অতএব ওইগুলো সমান দিয়ে তারপরে তাহলে কতটা লিখতে হচ্ছে বুঝুন, সেইটা আমি এক লাইন লিখতে শর্টকাট নিয়ম যদি মনে রাখতে পারবো তাহলে কিন্তু ভালো, ঠিক আছে। যাকে এরপরে আরও একটা ভালো অঙ্ক করাচ্ছি। কিছু টাকায় একটি ঘড়ি বিক্রি করে কিছু টাকায় একটি ঘড়ি বিক্রয় করে কিছু টাকায় একটি ঘড়ি বিক্রয় করে 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয়। যদি ক্রয় মূল্য আরও 10 টাকা কম, যদি ক্রয় মূল্য আরও 10 টাকা কম, 10 টাকা কম এবং বিক্রয় মূল্য আরও 26 টাকা বেশি হতো, আরও 26 টাকা বেশি হতো তাহলে 15% লাভ, 15% লাভ, 15% দেখো 15% লাভ হলো, শুধু একটু বলা আছে, তার মানে ক্রয় মূল্য লাভ। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কত এই বের করতে হবে। ঘড়িটির ক্রয় মূল্য কত, আমি ঘড়িটি লিখছি না, একবার লিখে দিচ্ছি ক্রয় মূল্য, লিখে দিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। এই হচ্ছে ঘড়িটার ক্রয় মূল্য কিন্তু বের করতে হবে, ওটাকে এক্স ধরে নেব, কোনো অসুবিধা নেই। ঘড়িটার ক্রয় মূল্য আমরা x টাকা ধরে নেব, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য লিখছি আমি, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, দেখো এখানে বলেছে বিক্রি করে যদি 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতি বিক্রয় মূল্য করো, 10% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য লিখতে পারবো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য লিখতে পারবো। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 90% হবে। ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে না, সেটা হয়ে যাবে x ইন্টু 90/100 এত টাকা। এইগুলো কিন্তু আগে ফর্মুলার মধ্যে করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী লিখছি 100 - 10/100 লিখে দিয়েছি একবার 90/100, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার, এইটা তুমি আরেকটু বডি ক্যালকুলেশন করতে পারো, 10 দিয়ে ভাগ করে দিতে পারো 9x/10 টাকা। এরপরে কি করে যাবে, তোমার মূল্য 10 টাকা কম আর বিক্রয় মূল্য 26 টাকা বেশি, তাহলে 15% লাভ হবে। এবার যদি আমি শর্ত বসাই, মানে শর্তটা আমি যদি প্রয়োগ করি, তাহলে শর্তের মধ্যে পাচ্ছি x টাকার ক্রয় মূল্য 10 টাকা কম, মানে x - 10, এটা হচ্ছে ক্রয় মূল্য। কত লাভ হবে, 15% লাভ হবে, কিন্তু 115/100 এই সমান কি না, যেটাতে বিক্রয় করছিল তার থেকে 26 টাকা বেশি, যেটাতে বিক্রি করছিল তার থেকে 26 টাকা বেশি। এখন তো শর্ত কিন্তু আমরা বসে দিয়েছি, 10 টাকা কম যদি ক্রয় মূল্য, তাহলে এটা ক্রয় মূল্য হবে, আর ঘড়িটা বিক্রি করে তার 15% লাভ আলটিমেটলি হবে, তাহলে এইটা বিক্রয় মূল্য। এবার বলে যে বিক্রয় মূল্য তখন 26, আগের বিক্রয় মূল্যের থেকে 26 টাকা বেশি, তাহলে আগের বিক্রয় মূল্য এটা ছিল তার 26 টাকা বেশি থাকবে, ঠিক। ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, আর কিছু নেই, এক্সের মান বের করতে হবে। দেখো আমরা যদি 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করি তাহলে 115 × x - 10 সমান হয়ে যাবে 100 দিয়ে গুণ করলে এটা 90x হবে প্লাস 2600 হবে। এবারে দেখো এটা হলো 115x - 90x
হবে 2600 প্লাস 1150। এইটা হবে দেখো, এটা 25x হবে 5 গুণ করলে হবে 2, 25x, এইটা হয়ে যাবে 3750। এবারে x সমান 25 দিয়ে ভাগ হয়ে যাবে, 25 থেকে 25 আর 125, 25 5 150, 150, x সমান 150 বুঝলি তো। অর্থাৎ ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। উত্তর লিখে দেবো, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 150 টাকা। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, বুঝে নিলে কিন্তু এমন কিছু ব্যাপার নেই অঙ্ক। কিন্তু এই যে শর্ট নিয়মগুলো, এই শর্টকাট যেগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এগুলো মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি অঙ্ক হবে। আরেকটা খুব সুন্দর অঙ্ক করা আছে, এই ধরনের অঙ্ক পড়ে, এই ধরনের অঙ্ক কিন্তু পড়ে, এইটাও পড়ে, এই ধরনের অঙ্ক পড়ে। ভাই তুমি বলতে পারো যে ফিগারগুলো কি থাকে, এটা নাও থাকতে পারে। ফিগার মানে ডেটাগুলো কিন্তু এটা নাও থাকতে পারে, ডেটা কিন্তু পাল্টে দেওয়া হতে পারে। সবসময় যে এই ডেটাই থাকবে তা নয়, ডেটাটা পাল্টে দেওয়া হবে, সেটা হবে সেরকমভাবে। ঠিক আছে, এবার একটা অঙ্ক দেখো, জাস্ট টোটাল বেস করাচ্ছি আজকে কিছু থিওরি কিছু করাচ্ছি না, থিওরি তো আগে হয়ে গেছে, সেই জন্য আজকে প্রবলেম বেস করে। দেখো 10 টাকায় 3টে হিসাবে লেবু ক্রয় করে, 10 টাকায় 3টে হিসাবে লেবু ক্রয় করে, লেবু ক্রয় করে যদি 15 টাকায় 4টে হিসাবে লেবু বিক্রয় করা হয়, যদি ওই লেবু 15 টাকায় 4টে হিসাবে বিক্রি করা হয়, 15 টাকায় 4টি হিসাবে বিক্রি করা হয়, বিক্রয় করা হয়, বিক্রয় করা হয়, তবে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। এখন বুঝতেই পারছো যে লাভ হবে, কত শতাংশ লাভ বা ক্ষতি হবে, কি বলা আছে। যদি এখানে বোঝা যাচ্ছে যে লাভ হয়, কেমন 10 টাকায় 3টে, মানে অ্যাকচুয়ালি 5 টাকায় 1.5টা হচ্ছে, 5 টাকায় 1.5টা হচ্ছে, আর 15 টাকায় তাহলে 4.5টে হচ্ছে, 1.5-এর ডবল, 1.5-এর 3 গুণ হচ্ছে 4.5, 15 টাকায় 4.5টে কিনেছে, অথচ 15 টাকায় 4টে বিক্রি করছে। 4.5টে তো আর কিনছে না, যাই হোক ওই হিসাবে কিনেছে, হয়তো 30 টাকায় কিনেছে 9টা, হতে পারে 30 টাকায় 9টা কিনে 30 টাকায় কটা বিক্রি করবে, 8টা, তাই না? 30 টাকায় 8টা বিক্রি করে, তার মানে দেখো লাভ অ্যাকচুয়ালি হচ্ছে। যদি আমরা সেইভাবে করবো না, একবারে যেভাবে অঙ্কের নিয়ম সেইভাবে করবো। দেখো আমরা শুধু একটা লেবু হিসেবে করবো, আমরা কটা লেবু কিনে আমরা জানি না, সে তো 500 লেবু কিনতে পারে, আমরা 50 লেবু কিনতে পারি, 10টা লেবু কিনতে পারি, কিনে বিক্রি করতে পারি। কটা লেবু কিনেছে সেটা আমাদের বিচার্য বিষয় নয়। তো আমরা ধরে নেবো যে এক একটা লেবু কীভাবে, এক একটা লেবুতে কত লাভ, তাহলেই কিন্তু টোটালের উপরে আমরা পেয়ে যাই। একটা লেবুতে 5% লাভ হওয়া মানে টোটাল লেবু বিক্রি করে তার 5%ই লাভ হচ্ছে। ঠিক আছে, আমি যদি ধরে নিই আর কি 5%, এখানে দেখবো আমি কত পার্সেন্ট লাভ হচ্ছে, সেটা একটার উপরে যেটা হবে সেটা সবার উপরে হয়েছে। তো সেরকম আমি একটার উপরে বের করবো যে একটা লেবু বিক্রি করে সে কত পার্সেন্ট লাভ হচ্ছে, কত লিখ হচ্ছে, সেটা আমরা দেখে নেব। কেন একটি লেবু ক্রয় মূল্য, একটি লেবু ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে যাবো কত, বলো কত। কেন 10টা লেবু 10 টাকায় 3টে কিনেছে, সরি 10 টাকায় 3টে কিনেছে, মানে 3টে লেবুর দাম 10 টাকা, তাহলে একটা লেবুর দাম 10-এর 3টে, 3টে লেবুর দাম 10 টাকা, তার মানে একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 10-এর 3 টাকা। এইটা পুরো উইকিং নিয়মই হয়েছে, আমি এক লাইনে লিখে দিয়েছি, উইকিং নিয়মই করেছি ধরে নাও, আমি এক লাইনে লিখি। তাহলে একটা লেবুর ক্রয় মূল্য পড়েছে তার 10-এর 3 টাকা, আর একটা লেবু বিক্রয় করেছে কত টাকা, একটা লেবু বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য ওই টোটাল একটা লেবু, মানে যে আমরা অ্যাকচুয়ালি দেখো যে লেবুগুলো কিন্তু সেগুলোই অ্যাকচুয়ালি বিক্রি করছে, আর প্রতিটা লেবু সমান দামেই বিক্রি করছে, সমান রেটেই বিক্রি করছে, এটা ধরে নিতেই হবে। হ্যাঁ, কাউকে বলবো যে এটা 15 টাকায় 4টে দিচ্ছি, কাউকে বলবো 15 টাকায় 5টা দিচ্ছি না, সেটা কিন্তু নয়, 15 টাকায় 4টে হিসাবেই বিক্রি করবে লেবুগুলো। ঠিক আছে, তারপরে এক একটা লেবুর বিক্রয় মূল্য কত পড়ছে, বিক্রয় মূল্য দেখো বলছে, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে দেখো 15 এবার 10-এর 3 বড় না 15-এর 4 বড়, সেটা কিন্তু খুব সহজেই তোমরা বের করতে পারবে। এটাকে 4 দিয়ে গুণ করে দিলে 40-এর 12 হচ্ছে, এটা 3 দিয়ে গুণ করতে গেলে 45-এর 12 হচ্ছে, কারণ এটা বেশি, অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি, তার অ্যাকচুয়ালি লাভ হয়েছে, অ্যাকচুয়ালি তার লাভ হয়েছে। করেও দিতে পারো,
এইটা হচ্ছে তোমার যদি তুমি 4 দিয়ে গুণ করো 40-এর 12 টাকা হবে, আর এটা দেখো 3 দিয়ে গুণ করলে 45-এর 12 টাকা। অর্থাৎ তুমি পেয়ে গেলে যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, অতএব কি করে শতকরা লাভ, শতকরা লাভ হয়েছে, লাভ হয়েছে, আর শুধু যদি লাভ হয়েছে লিখো, পার্সেন্ট হিসেবে লাভ হয়েছে সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে লাভ পাই ক্রয় মূল্য ইন্টু 100 করবো তো, লাভ পাই ক্রয় মূল্য, লাভ কত না 45-এর 12 মাইনাস 40-এর 12 ইন্টু লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য হচ্ছে 40-এর 12 ইন্টু 100, এত পার্সেন্ট, এই পার্সেন্ট লাভ। এবার দেখো কত হবে, পরে 5-এর 12 হবে, আর নিচে 40-এর 12 তাহলে 12টা কেটে যাচ্ছে, 12 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5-এর 12 বাই 40-এর 12 মানে 5-এর 40 ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে এখন 20 দিয়ে কাটলে 22 25, তাহলে 25-এর 2 মানে 12.5% লাভ। মানে অ্যাকচুয়ালি লেবুগুলো বিক্রি করে 12.5% লাভ করতে, একটা লেবুর উপরে 12.5% মানে টোটালের উপরে 12.5%ই আমরা পেয়ে যাবো, একই ব্যাপার। ঠিক আছে, টোটালের উপরেও 12.5% লাভ হয়েছে। এরপরে দেখো এই ধরনেরই আরেকটা অঙ্ক আছে, এই ধরনেরই, সুতরাং ওইটা আমি পড়াচ্ছি না, ওটা করছি না, কেননা সময়েরও একটা ব্যাপার আছে, সময়েরও একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এটা করিয়ে দিচ্ছি। 5 টাকায় 10টা মার্বেল বিক্রি করলে 4% ক্ষতি হবে, ওরকম আছে। 5 টাকায় 10টা মার্বেল বিক্রি করলে, 5 টাকায় 10টি মার্বেল বিক্রি করলে, 5 টাকায় 10টি মার্বেল বিক্রি করলে, বিক্রয় করলে 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়, ক্ষতি হয়। তাহলে মার্বেলগুলি বিক্রি করে, মার্বেলগুলি বিক্রি করে ওই মার্বেলগুলি, মানে যে মার্বেলের কথা বলা হচ্ছে, যে মার্বেলগুলো 5 টাকায় 10টা হিসাবে বিক্রি করে তার 4% ক্ষতি হচ্ছে, ওই মার্বেলগুলোই সে বিক্রি করছে, ওই ধরনের মার্বেলই বিক্রি করছে। এমন নয় যে তার থেকে দামি বা তার থেকে কম দামি, সেরকম নয়, কোয়ালিটি ভালো ইত্যাদি নয়, এসব নয়, ওই মার্বেলগুলোই বিক্রি করছে। মানে এইটা কিন্তু ধরে নিব, না হলে অঙ্কটা করা যাবে। সেরকম যদি কেউ প্রশ্ন করে, যদি হয়তো কাঁচের মার্বেল বিক্রি করছিল, এখন যদি পাথরের মার্বেল বিক্রি করে, মানে সেই মার্বেল পাথরের মার্বেল বিক্রি করে, তাহলে কি হবে? কাঁচের গুলি সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা মার্বেল বলে, তো সেই ওইগুলো কাঁচেরগুলো বিক্রি করা আর এই পাথরের যেগুলো মার্বেল পাথরের সেইগুলো বিক্রি করা, দুটো তো তফাৎ আছে, দুটোর দাম আলাদা। সেরকম কিন্তু নয়, মানে ওই যেগুলো বিক্রি করছিল 4% ক্ষতি হচ্ছিল, সেইগুলোই বিক্রি করছে। বিক্রি করে 28% লাভ করতে হলে, 28% লাভ করতে হলে, লাভ করতে হলে বলা আছে 10 টাকায় কটা করে মার্বেল বিক্রি করতে হবে, 10 টাকায় কটা করে মার্বেল বিক্রি করতে হবে, 10 টাকায় কয়টি করে মার্বেল বিক্রি করতে হবে, মার্বেল বিক্রি করতে হবে। এখন দেখো এখানে কিন্তু মার্বেলের দাম বলা নাই, শুধু একটা দেওয়া আছে যে 5 টাকায় 10টা হিসাবে বিক্রি করে তার 4% ক্ষতি হয়ে যায়। তাহলে কিন্তু আমরা বের করতে পারবো যে মার্বেলগুলোর ক্রয় মূল্য কত, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এটাও ভালো অঙ্ক, কিন্তু খুব সুন্দর অঙ্ক। 5 টাকায় 10টা হিসাবে যদি মার্বেল বিক্রি করে, তাহলে এক একটার দাম কত? 10টার দাম 5 টাকা, মানে এক একটার দাম হচ্ছে ½ টাকা, মানে 50 পয়সা। দেখো প্রতিটি মার্বেল এই 5-এর 10 টাকায় বিক্রি করে, 5-এর 10 অর্থাৎ টাকায় বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। অতএব প্রতিটি মার্বেলের ক্রয় মূল্য কত? মার্বেলের ক্রয় মূল্য কত? প্রতিটি মার্বেলের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কিন্তু বেশি হবে, এক একটা মার্বেলের যা বিক্রয় মূল্য তার থেকে বেশি হবে। তার মানে অ্যাকচুয়ালি হবে দেখো 5-এর 10 ইন্টু এইটি হয়ে যাবে উল্টোটা, মানে এমনি যদি ক্রয় মূল্যের উপর করা হয় তাহলে 96/100, 100/96
কিন্তু তোমাদের সূত্র করে দেওয়া আছে 100/100 মাইনাস আর মানে ক্ষতির হার, ক্ষতির শতকরা হার এরকম করা আছে। তো সেখানে দেখবে এইভাবেই করা আছে, বিক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস ক্ষতির হার। তো সেইটাই করা আছে, বিক্রয় মূল্য এটা ইন্টু 100/100 মাইনাস 4 মানে 96। এইটা তাহলে এখন যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, এটা 10, এটা 10 হচ্ছে। এখন এটাই থাক 50-এ 96, মানে এক একটা মার্বেল যদি 10 টাকায় কটা করে মার্বেল বিক্রি করতে, এটা হচ্ছে তোমার 50-এ 96, আর একটু কাটতে পারো, 2 দিয়ে দিতে পারো 48, 2 25, 5, তাহলে একটি দেখো এটা 25-এর 48 টাকা হয়েছে। এক একটা মার্বেল 25-এর 48 টাকায় বিক্রি করা মানে 25 টাকায় 48টা হিসাবে বিক্রি করেছে, 25 টাকায় 48টা হিসাবে বিক্রি করেছে, তাই না? 25 টাকায় 48টা হিসাবে বিক্রি করেছে, তাহলে 10 টাকায় কটা করে বিক্রি, 10 টাকায় কটা করে বিক্রি করবে। আমরা যদি তৈরি রাশি নিয়ে নেব, বিক্রয় মূল্য আর মার্বেলের সংখ্যা, মার্বেলের সংখ্যা এটা যদি করি, এটা কিন্তু টাকায় আর এটা যদি টাকা দরকার, তাহলে 25 টাকায় 48টা বিক্রি করেছে, 10 টাকায় কটা বিক্রি করে, এইটি আমাদের বের করতে হবে। 25 টাকায় যদি 48টা বিক্রি করে তাহলে 10 টাকায় কটা বিক্রি করে। তো এখানে কি মনে হয়, মার্বেলের সংখ্যা যত বাড়বে বিক্রয় মূল্য ততই বাড়বে, তাই না? মার্বেলের সংখ্যা যত বাড়বে সেটা নিশ্চয়ই বিক্রয় মূল্য ততই বাড়বে, কিন্তু স্বাভাবিক নিয়ম। আমি বলেওছি তোমাদের যে এই ক্ষেত্রে সবসময় কিন্তু এগুলো সরল উপাদান, তাই না? আমরা যদি এটাকে এক্স ধরে নিই, সে বলবে বিক্রয় মূল্য মার্বেলের সংখ্যার সঙ্গে সরল উপাদান থাকে, এটা লিখেও দেবে বিক্রয় মূল্য মার্বেলের সংখ্যার সঙ্গে সরল উপাদান থাকে, সংখ্যার সঙ্গে সরল অনুপাত থাকে, সরল অনুপাতে থাকে, এটা লিখে দেবে। তারপর দেখো তাহলে আমরা কি পাচ্ছি, 25:10 সমান 48:x এইটি পাবো, তাহলে এটা এটা সমান এটা, তার মানে তুমি x সমান পেয়ে যাবে 10 × 48/25। দেখো কত হচ্ছে, কত হচ্ছে কি বলবো, এখান থেকে আমি 4% বলেছি না, 4% ক্ষতি হয়ে গেছে, মনে হচ্ছে এখানে কিছু ভুল আছে। হ্যাঁ 28%, ও আচ্ছা। এখন বাকিটা আমি ওটা আমি খেয়াল করিনি, প্রতিটা মার্বেলে ক্রয় মূল্যে কাজ আছে, 28% লাভে প্রতিটা মার্বেলে বিক্রয় মূল্য করতে হবে, বিক্রয় মূল্য সেরকম নয়, এটা কিন্তু নয়, এই অংশটা আমি